চেয়ারম্যানের একমাত্র মেয়েকে আজকে 2 দিন হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। গাইবান্ধা শহরের বর্তমান চেয়ারম্যান জনাব জহির মিয়ার মেয়ে নিখোঁজ। আজকে 2 দিন হচ্ছে, অথচ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। থানার ওসি থেকে শুরু করে সবাই কাজ করেই যাচ্ছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না মেয়েটার। জহির মিয়া তার মেয়েকে 3 দিন যাবৎ দেখতে না পেরে হতাশ এবং বুকের ভিতর অনেক কষ্ট নিয়ে বসে আছে বাড়িতে। বাংলাদেশের পুলিশ সিস্টেম যে এতটা বাজে আর স্লো, সেটা নিজেই বুঝতে পেরেছে আজকে। কারণ 2টা দিন কেটে গেল, তবুও তার মেয়ের কোনো খোঁজ পেল না পুলিশ। জহির মিয়ার মেয়ের নাম আফরিন। মেয়ের বয়স হবে মাত্র 17তে পা দিয়েছে। দেখতে বেশ সুন্দরী হয়েছে মেয়েটা, একটিমাত্র মেয়ে তার। মেয়ের কিছু হলে জহির মিয়াও বাঁচবে না, কারণ প্রতিটা বাবাই তার মেয়েকে ছেলের চেয়ে বেশি ভালোবাসে। সেখানে জহির মিয়াও ব্যতিক্রম হয়নি। একজন চেয়ারম্যানের মেয়ে নিখোঁজ, অথচ এখনো খুঁজে পায়নি। এটা একটা ব্যর্থতা মনে করেন জহির মিয়া। প্রচণ্ড রাগ নিয়ে বাড়ি থেকে বের হয় থানার উদ্দেশ্যে। সেখানে গিয়ে থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে দেখা হয়। প্রচণ্ড রাগ নিয়ে সাইফুল ইসলামকে বলে, আপনারা কি আমার মেয়েকে খুঁজে দেবেন না? এখনো পাচ্ছেন না কেন? বিষয়টাকে স্বাভাবিক ভেবেছে সাইফুল, কারণ জহির মিয়ার মেয়েকে খুঁজে পাচ্ছে না। সেখানে রাগ হওয়াটা স্বাভাবিক। তাই শান্ত গলায় সাইফুল বলে, স্যার, আমরা আপনার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করছি। আপনি শান্ত হন। শান্ত হব মানে কি? আজকে 3 দিন হচ্ছে, তবুও আপনারা খুঁজে পাচ্ছেন না। সেখানে আমি কি করব? ফোর্স বাড়ান, লাগলে আরও দিচ্ছি, তবুও আমার মেয়ে আজকের মধ্যে এনে দিতে হবে। ওসি একটু সান্ত্বনা গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আজকের মধ্যেই খুঁজে বের করব আমরা, ইনশাআল্লাহ। রাগান্বিতভাবে সেখান থেকে পৌরসভায় এসে নিজের চেম্বারে বসে জহির মিয়া। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একজন লোক চেম্বারে এসে একটি আইডি কার্ড সামনে দিয়ে বলে, স্যার, আমি নিশাত, পিবিআই থেকে আসছি। জহির সাহেবের মন মেজাজ এমনিতে ভালো নেই, তাই একটু ভারী গলায় বলল, বলেন স্যার, আপনার মেয়ের সম্পর্কে কিছু তথ্য লাগবে। কতজনকে দেব? আমি এর আগেও দিয়েছি, আর একটু আগেই ওসির সাথে দেখা করে আসছি। জি স্যার, ওসি স্যারই আমাকে পাঠিয়েছে। কেসটা স্বয়ং ওসি স্যার নিজে হ্যান্ডেল করছে এবং আমাকে সাথে নিয়েছে। আজকেই শেষ, এবং এই তথ্যের উপর ভিত্তি করেই আমরা সামনের দিকে অগ্রসর হব। মেয়র একটু বিরক্ত হয়ে বলে, আচ্ছা বলেন, কি জানতে চান? আপনার মেয়ে আফরিন ঠিক কয়টায়, কখন থেকে বাসায় নেই? ওর ঠিক 4টায় একটা কোচিং আছে, সেটা থানাপাড়ায়। তাই সে 3টা 35 3টা 40-এর মধ্যেই বাসা থেকে বের হয়, কোচিংয়ের উদ্দেশ্যে যায়, আবার বাসায় ফেরে ঠিক 5টা 30-এর মধ্যেই। সেদিনও সেই কোচিং যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে 3টা 25 মিনিটেই বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর ফেরার সময় হয়ে যায়, কিন্তু আফরিন বাসায় আসছে না। প্রায় 6টার দিকে কোচিংয়ে কল দেই, আর তারা আমাকে জানায় আজকে নাকি আফরিন কোচিংয়ে যায়নি। এরপর মাথাটা চক্কর দিয়ে ওঠে, তাহলে এতক্ষণ কোথায় আছে আফরিন? এরপর পুরা রাত কেটে যায়, তবুও কোনো খোঁজ পাই না। এর মধ্যেই সব আত্মীয় স্বজনের বাড়িতে জানানো হয়েছে, কিন্তু কোনো বাড়িতে আফরিন যায়নি। তারপরেই আপনাদের জানানো হয়েছে। নিশাত বলে, আপনার খুব কাছের কেউ বা আপনার মেয়ের কাছের কারোর সাথে কি রিসেন্ট কোনো ঝামেলা হয়েছিল বা এরকম কোনো কিছু? আপনি সন্দেহ করছেন আপনার নিজের ভাইয়ের উপর, কিন্তু কেন? ওই ছাড়া কেউ করেনি এই কাজ। কারণ কিছুদিন আগে আমার বড় ভাই জমির উদ্দিনের সাথে সম্পত্তি নিয়ে কথার কাটাকাটি হয়েছে, আর তখনই আমার বড় ভাই আমাকে বলেছিল আমার নাকি সে অনেক বড় ক্ষতি করবে। আর আমার মেয়ে যেদিন থেকে নিখোঁজ, তার আগের দিন থেকেই আমার বড় ভাইকেও পাচ্ছিলাম না, এবং এখনো সে পলাতক। সে অনুযায়ী বোঝাই যায় কে করেছে কাজটা। আমরা আপনার ভাইকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছি। আপনার মেয়ের কোনো শত্রু আছে কি, অথবা আপনার ভাই ছাড়া আর কাউকে সন্দেহ হচ্ছে কি? চেয়ারম্যান বলে, না। আর তাছাড়া আমার মেয়ে খুব একটা বাসা থেকে বের হয় না, শুধু বিকেলেই কোচিংয়ে যায়। তাছাড়া আর বের হয় না বাসা থেকে। আর ওর ওই রকম কোনো শত্রুও নেই। আরও কিছু কথা জিজ্ঞাসা করে নিশাত চলে যায় পৌরসভা থেকে। এরপর জহির মিয়া অফিসে কিছুক্ষণ বসে থাকার পর তিনিও বাড়ির দিকে রওনা হয়। এদিকে আফরিনের মায়ের অবস্থা একদম খারাপ।
কান্না করতে করতে তিনি নিজেই অসুস্থ হয়ে গেছে। একটাই মেয়ে, আর কোনো সন্তান নেই তাদের, আর তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন হলে যে কোনো মায়েই এমন অসুস্থ হবেই। নিশাত প্রথমে আফরিনের বান্ধবীকে খুঁজে বের করে। আফরিনের খুব কাছের বান্ধবীর নাম রিয়ামণি। রিয়ার সাথে দেখা করে নিশাত। দেখা করে তাকে বলে, আচ্ছা রিয়া, আফরিনের কোনো বয়ফ্রেন্ড আছে? না, ও এগুলোর মধ্যে ছিল না। আর ও বাড়ি থেকে বের হয় না খুব একটা। আর যতটুকু বাইরে ছিল সেই সময়টা আমার সাথেই ছিল। কোনো রিলেশনশিপে ছিল না। এমনকি ও কাউকে পছন্দ করতো না। আফরিনকে কেউ পছন্দ করতো বা ডিস্টার্ব করতো এমন কেউ ছিল? ওই রকম কেউ নাই। ওর বাবা আমাদের জেলার মেয়র, তাই আসলে ওকে কেউ ডিস্টার্ব করতো না। তবে প্রায় 1 বছর আগে একটা ছেলে ওর পিছনে ঘুরতো। এরপর ছেলেটাকে সরাসরি আফরিন বারণ করেছিল। কি বলেছিল ছেলেটাকে আমি জানি না। আফরিন শুধু আমাকে বলেছিল ও নাকি ছেলেটাকে সরাসরি বারণ করে দিয়েছে। এরপর থেকে আর ছেলেটাকে দেখিনি আমি। ছেলেটার নাম কি, কোথায় থাকে, ছেলেটাকে কখনো দেখিনি। তার সম্পর্কে জানিও না। শুধু আফরিনের পিছন পিছন 2 দিন আসছিল, তখন দেখেছি। তাছাড়া চিনিও না, জানিও না, আর দেখিও নাই। রিয়ার থেকে সব তথ্য নিয়ে নিশাত আবার থানায় যায়। থানায় গিয়ে চেয়ারে বসে থাকতে থাকতে মনে পড়ে আফরিনের কোচিং একবার খোঁজ নেওয়া দরকার। তাই আবার থানা থেকে সোজা আফরিনের কোচিং এর দিকে রওনা হয়। সেখানে গিয়ে কোচিং এর পরিচালকের সাথে দেখা করে এবং তার থেকে আফরিনের সম্পর্কে সব শোনে। কিন্তু সবাই বলছে আফরিন অনেক ভালো একটা মেয়ে। যেহেতু সবাই আফরিনকে ভালো বলছে, সেদিক দিয়ে বোঝাই যাচ্ছে মেয়েটা সত্যি অনেক ভালো। কিন্তু এত ভালো একটা মেয়েকে কে অপহরণ করলো? কে? এদিকে মেয়েটা ফোনও ব্যবহার করে না। করলে না হয় কল ভয়েস চেক করা যেত। রাত হয়ে যাওয়ায় কোচিং থেকে সোজা বাড়ির দিকে রওনা হয় নিশাত। ভাবতে থাকে কিভাবে চেয়ারম্যানের মেয়েকে উদ্ধার করা যায়। যে করেই হোক উদ্ধার করতেই হবে, এবং জীবিতভাবে। কোনো অপরাধী ক্লু না রেখে কাজ করে না। একটা ক্লু খুঁজতে হবে, আর সেটা দিয়েই খুঁজে বের করতে হবে। এমন আরো অনেক চিন্তা করতে করতে হুট করে মোবাইলটা বেজে ওঠে। দেখে ওসি স্যার সাইফুল ইসলাম কল দিয়েছে। নিশাত ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ স্যার বলেন। নিশাত, গাইবান্ধা পৌর পার্কে যে পুকুরটা আছে, সেখানে নাকি একটি অর্ধগলিত লাশ পাওয়া গেছে। তুমি গিয়ে একটু দেখে আসো তো। কি বলছেন স্যার? আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, দেখে জানাও। ওকে। বাড়ির দিকের পথ ঘুরে পার্কের দিকে রওনা দেয় নিশাত। খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং গিয়ে দেখে অনেক মানুষের ভিড় হয়েছে এবং লাশটিকে পানি থেকে তুলে উপরে রেখেছে। লাশটি একটা বস্তায় ভরানো ছিল। বস্তা থেকে প্রচন্ড রকমের অসহ্য একটা গন্ধ নাকে আসছে। তারপরেও মানুষের এত ভিড়, অসহ্য গন্ধ সহ্য করে কাছে গিয়ে নিশাত বস্তার মুখটা খুলতে বলে। একজন মুখটা খুলে দেয়, আর সাথে লাশের মুখ দেখে নিশাত বলে, ওহ মাই গড, এটা তো জমির উদ্দিনের লাশ, মেয়রের বড় ভাইয়ের লাশ। নতুন বাসায় উঠেছে হাবিবুর রহমান। তিনি একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিং এর অডিট অফিসার হিসেবে রয়েছে। তিনি এতদিন নওগাঁ জেলায় কাজ করছেন, এখন বদলি হয়ে গাইবান্ধা জেলায় এসেছেন। সরকারি চাকুরিজীবীদের এই এক সমস্যা, একটা জেলায় শান্তিপূর্ণভাবে থাকতে না থাকতেই বদলি হয়ে আরো একটি জেলায় পাঠায়। হাবিবুর রহমানের জেলার বাড়ি রাজশাহী এবং তার স্ত্রীর বাড়িও রাজশাহীতেই। হাবিবুর রহমান গাইবান্ধায় এসে নতুন বাসা নেয়। সেখানে তার স্ত্রী ও 2 সন্তান, একটি মেয়ে একটি ছেলে নিয়ে জিনিসপত্র সহ ঘরে উঠে। জিনিসপত্র বলতে একটা সংসারে যা কিছু লাগে। খুব বেশি বেতন পায় না, তবে যা পায় তাদের দিব্যি মাস চলে যায় তার। অফিস থেকে বাড়ি খুব বেশি দূরে নেয়নি, হেঁটে 5 মিনিট লাগে। তিনি নিয়মিত অফিসে যায়, অফিসের সব কাজ শেষ করেই বাড়িতে আসে। অফিসের একজন সৎ লোক হাবিবুর রহমান। কেউ অফিসে না আসলে উনি একবারের জন্য হলেও যাবে। তিনি তার কাজকে কখনো ফাঁকি দেন না। অফিসের সেরা মানুষের পুরস্কারও পেয়েছে হাবিবুর রহমান। গাইবান্ধা আসার বেশ কিছুদিন হয়ে গেছে তার, প্রায় 5-6 মাস হচ্ছে। নিজের জেলার বাড়িতে যায় না হাবিবুর, তাই অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে ফ্যামিলি সহ নিজের বাড়িতে যায় হাবিবুর। ছুটিতে নিজের বাড়িতে যাওয়ার মুহূর্তটা যে কত আনন্দের, সেটা যে যায়নি সে কখনোই বুঝবে না।
বাড়িতে গিয়ে হাবিবুর প্রায় 5 দিন ছুটি কাটায় খুব আনন্দেই। সকালে উঠে ফজরের নামাজ শেষ করে একটু হাঁটাহাঁটি করে আশেপাশে। 7টার দিকে সকালের নাস্তা করতে ফোনটা বেজে ওঠে। অফিসের বড় স্যার কল করে। ফোনটা ধরে সালাম দিয়ে বলে, জি স্যার বলুন। ইমার্জেন্সি ফিল্ডে একটা কাজ আছে, গাইবান্ধা জেলার সিএস থাকবে সেখানে, তোমাকে থাকতেই হবে। তাই আজকেই 2টার মধ্যে আসো। কাজ শেষ করে না হয় আবার বাড়িতে যাইও, একটু কষ্ট করে আসো। স্যার বলেছে তাই যেতেই হবে হাবিবুর রহমানের। আর হাবিবুর কখনো স্যারের কথা অমান্য করেনি। তাই তার স্ত্রী সন্তানকে বাড়িতে রেখেই একাই গাইবান্ধায় চলে আসে। এসে সরাসরি অফিসে যায়, সেখান থেকে ফিল্ডে যায় এবং অফিসের যে কাজ আছে তা করে। কাজ শেষ করতে করতে সন্ধে পার হয়ে যায়, আর এদিকে ক্লান্ত হয়ে যায় শরীর। তাই আর সে রাজশাহীতে না গিয়ে গাইবান্ধায় আজকে রাতটা থেকে কালকে আবার রাজশাহীতে চলে যাবে। বাসার চাবিটাও সাথে করে নিয়ে এসেছে। সন্ধ্যার পরে কাজ শেষ হয়। এরপর বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। সন্ধ্যার দিকে বাসায় এসে দরজার তালা খুলে ভিতরে ঢুকে কেমন জানি একটা গন্ধ অনুভব করে। ভিতরে ঢুকেই 5 দিন হচ্ছে ভিতরে মানুষ থাকে না জন্য হয়তো এমন গন্ধ লাগছে। ঘরের সব লাইট জ্বালিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায় হাবিবুর। বাথরুমের দরজা খুলে চিৎকার দেয় জোরে, কারণ তার সামনে একটা উলঙ্গ মেয়ের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। চিৎকার দিয়ে সাথে সাথে বাথরুমের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যায় হাবিবুর রহমান। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে দেখে সে মেঝেতেই পড়ে আছে, আর পাশে একটা মেয়ের লাশ একদম রক্তমাখা ভাবে। নিজের ভিতর সাহস নিয়ে উঠে বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। শরীরটা প্রচুর দুর্বল লাগছে তার। শুয়ে শুয়ে ভাবছে, মেয়েটাকে কে মারলো, আর আমার বাসাতে কেন? আর তাছাড়া আমার রুম তো তালা লাগানো ছিল, সেই তালা তো আমি নিজেই খুললাম, তাহলে ভিতরে ঢুকলো কিভাবে? হঠাৎ মনে হলো বাড়ির মালিককে একবার কল দিয়ে জানাই দিবে সব। তখনই মনে পড়লো, না, সবাই তো দোষ দেবে হাবিবুরের, কারণ তালা সে নিজেই খুলেছে। তালা লাগানো অবস্থায় ভিতরে যে লাশটা কিভাবে আসলো সেটা যদি কাউকে সে বলে, তাহলে সবাই তাকেই পাগল বলবে। পুলিশকেও ফোন করা যাবে না, দেখা যাবে হাবিবুরকেই ফাঁসিয়ে দেবে। তাই কাউকে না জানিয়ে লাশটাকে সরিয়ে ফেলতে হবে বাড়ি থেকে। হাবিবুর গাইবান্ধা আসছে প্রায় 5-6 মাস হবে, তাই ওইভাবে কারোর সাথে ক্লোজ হইতে পারেনি। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তার স্ত্রীকে জানালে টেনশন করবে আর ভয় পেয়ে যাবে, তাই তার স্ত্রীকেও জানাচ্ছে না। এদিকে সারাদিন কিছু না খেয়ে শরীর দুর্বল হয়ে গেছে হাবিবুরের। বিছানা থেকে উঠে কিছু শুকনা খাবার ছিল সেগুলা খায়। খেয়ে চেয়ারের উপর বসে থাকতে থাকতে মাথায় চিন্তা আসে, আজকে রাতেই যদি কোথাও ফেলে দেওয়া যায় তাহলে আর ঝামেলা হবে না। এই বিষয়টা মাথায় আসার পরে সাথে সাথে একটা বস্তা হাতে নেয় এবং বাসায় কিছু হ্যান্ড গ্লোভস ছিল সেগুলা পরে নেয়। নিয়ে বুকের ভিতর সাহস নিয়ে বাথরুমের দিকে যায়। গিয়ে ভয়ে ভয়ে দরজাটা খোলে, আর খুলতেই মেয়েটাকে দেখে আবার যেন চিৎকার দিয়ে ওঠে এমন অবস্থা। নিজেকে শান্ত করে নিয়ে বাথরুমে ঢোকে। মেয়েটা উলঙ্গ, জন্য তার অঙ্গ সব দেখা যাচ্ছিল। তাই হাবিবুর ঘরে গিয়ে তার স্ত্রীর একটা বড় ওড়না দিয়ে উপরটা ঢেকে দেয়। এরপর ধরে ধরে আস্তে আস্তে অনেক কষ্টে বস্তায় ভরায়। যখন হাবিবুর লাশটাকে হাত দিয়ে ধরে তখন লাশটা অনেক শক্ত ছিল, আর মনে হচ্ছিল কয়েক ঘন্টা আগেই মারা গেছে। লাশটা বস্তায় ভরানোর পর কিভাবে বাইরে নিয়ে যাবে সেই টেনশনে পড়ে যায় হাবিবুর, কারণ বস্তায় সরাসরি কিছু বের করলে কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। কেউ যদি জিজ্ঞাসা করে বস্তায় কি, তখন কি বলবে হাবিবুর? এত কিছু টেনশন না নিতে পেরে বিছানায় বসে যায় হাবিবুর। ঠিক তখনই বাসায় একটা ছোট স্ট্রাং আছে, সেটার উপর চোখ পড়ে যায় হাবিবুরের। ঠিক তখনই বস্তাটা ট্রাংটাতে ভরায় নিয়ে ট্রাংটা ঘাড়ে করে রাত 12টার দিকে রওনা হয় লাশটিকে দূরে কোথাও ফেলে দেওয়ার জন্যে। মুখে একটা মাস্ক পরে কান টুপি পরে বের হয়েছে হাবিবুর। প্রায় 5 মিনিট ধরে টাংটা কাঁধে নিয়ে হাঁটছে হাবিবুর। হাঁটতে হাঁটতে হুট করে পিছন থেকে কেউ একজন বলে, হাবিবুর ভাই না? পিছনে তাকিয়ে দেখে কাফি মিয়া পাশের ফ্ল্যাটেই থাকে হাবিবুরের। তাকে দেখে একটু ভয় পেয়ে যায়, তবুও ভয়টাকে না বুঝে হাবিবুর কাফিকে বলে, কি অবস্থা আপনার, কেমন আছেন? এই তো আছি, কই যান, আর টাং কেন? এত রাতে টাং নিয়ে কই যান? এখন কি বলবে হাবিবুর কিছু বুঝতে পারছে না। গা ঘামছে তার,
ধরা পড়ে যাবে। কি কাফি মিয়ার কাছে? ভাবতে ভাবতে হুট করে বলে, না কিছু না, কাপড় চোপড় এগুলো একজনকে দিতে যাচ্ছি, বাসায় পাঠিয়ে দেবে। এত রাতে যে, আর বলিয়েন না, অফিসের কাজ আজকে শেষ করতে অনেক দেরি হয়ে গেছে। ও আচ্ছা, আপনি না মনে হয় বাড়িতে গিয়েছিলেন, কবে আসছেন? হাবিবুর বলে, আসছে গতকালকে, আবার যাব। আচ্ছা, ট্রাঙ্কটা দিয়ে আবার বাসায় আসবো, এসে কথা হবে। যাই। কাপি মিয়া কোনো কথা না বলে বলে, আচ্ছা ঠিক আছে। ওখান থেকে এগিয়ে যায় হাবিবুর এবং শান্তির একটা জোরে শ্বাস নেয় আর বলে, ভাগ্যিস কিছু বোঝে নাই কাফি, বুঝে গেলে সর্বনাশ হয়ে যেত। লাশটা কাঁধে নিয়ে প্রায় 1 কিলো হাঁটার পর একটা বড় ডোবা দেখতে পায় হাবিবুর। সেখানেই টাংটা সহ ফেলে দেয় পানিতে। প্রায় 10-15 ফুট পানি গভীর ছিল, তাই সাথে সাথে টাংটা ডুবে যায়। রাত 9টা বাজে। বিছানার উপর বসে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে গাইবান্ধা জেলার চেয়ারম্যান জহির মিয়া। ভেবেই যাচ্ছে তার মেয়েকে জীবিত পাবে, তো যদি না পায় তাহলে কি হবে। আরো বিভিন্ন চিন্তা ঘিরে যখন তার মস্তিষ্ক ব্যস্ত, এমন সময় হঠাৎ করে মোবাইলটা বেজে ওঠে। অন্যমনস্ক হয়েই ফোনটা রিসিভ করে চেয়ারম্যান সাহেব। ফোনটা ধরতে ওপাশ থেকে মেয়ে কণ্ঠে বলে, বাবা বাবা আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে বাবা। হঠাৎ করে কণ্ঠটা না চিনতে পারলেও বাবা ডাক শুনেই বুঝে যায় এটা আফরিন। মা তুই কোথায় আছিস? কেমন আছিস? আমাকে বল কোথায় আছিস? তোর কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। আফরিন কি জানি বলতে যাবে, এমন সময় অন্য একজন মোবাইলটা আফরিনের হাত থেকে নিয়ে বলে, তোর মেয়েকে বাঁচাতে চাইলে আজকের মধ্যেই 5 লক্ষ টাকা নিয়ে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের পিছনে চলে আয়, রাত 10টার মধ্যেই। না আসলে টেনশন নেওয়ার দরকার নেই, তোর মেয়ের লাশ সুন্দরভাবেই তোর ঘরে দিয়ে আসবে আমার লোক। আর হ্যাঁ, বলেও যদি পুলিশকে জানাস তাহলে এই জন্মে আর তোর মেয়ের জীবিত মুখ দেখতে পারবি না। নিজেকে চালাক ভাবিস না, তোর মেয়ের শরীরে বোম লাগানো আছে, রিমোটটা আমার হাতে। যদি তোর সাথে একটা পুলিশ দেখি বা এরকম আঁচ পেলেই টিপে দেব। চেয়ারম্যান হয়েছিস বলে কি ক্ষমতাশালী ভাবিস? তোর মেয়ের লাশ না দেখতে চাইলে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি। এমন কথা শুনে জহির মিয়া কি বলবে ভেবে না পেয়ে বলে, আমি টাকা নিয়ে যাচ্ছি, আমার মেয়ের ক্ষতি করিও না। বলা শেষ না হতেই কেটে গেল ফোনটা, আর তাতেই কান্না শুরু করে দেয় জহির মিয়া সহ তার পরিবারের সবাই। এদিকে রাত 9টা 20 বাজে। এই রাতে এতগুলা টাকা নিয়ে স্টেডিয়ামের পিছনে যাবে, আবার পুলিশকে ছাড়ায়। ভাবনা চিন্তায় পড়ে যায় জহির মিয়া। অবশেষে নিজের মেয়েকে উদ্ধার করার জন্য সব রিস্ক নিয়ে নিজে একাই রওনা দেয় স্টেডিয়ামের দিকে, সাথে 5 লক্ষ টাকা নিয়েই। একজন মুখটা খুলে দেয় আর লাশের মুখটা দেখে নিশাত বলে, ওহ মাই গড, এটা তো জমির উদ্দিনের লাশ, মেয়রের বড় ভাইয়ের লাশ। মেয়রের বড় ভাইয়ের সাথে এর আগেও কথা হয়েছিল নিশাদের, তাই একবার দেখতেই চিনে যায় জমির উদ্দিনকে। কিন্তু মেয়র সাহেব কেন তার ভাইয়ের উপর সন্দেহ করলো মিশে মিশে? এদিকে তার ভাই কি মেরে ফেলেছে কে যেন। চেয়ারম্যানের সাথে এত শত্রুতা কে করছে তাহলে? আমরা তো জমিরকে ধরার জন্য সব প্ল্যান করছি, এদিকে তিনি নিজেই খুন হয়েছে। ঘটনাস্থলে লাশটা বেশিক্ষণ না রেখে লাশটা থানায় পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সকে কল দেয় নিশাত। এরপর চেয়ারম্যানকে জানানোর জন্য কল দেয় নিশাত। প্রথমবার কলটা ধরলো না চেয়ারম্যান, এরপর আবার কল দেয় নিশাত, কিন্তু ধরছে না। আর কল না দিয়ে লাশটা থানায় পাঠানোর পর সেখান থেকে সব তথ্য লেখার পর অজ্ঞাতভাবে একটা কেস লিখে আবার সদর হাসপাতালে পাঠানো হয় ফরেনসিক রিপোর্ট করার জন্যে। হাসপাতালে জমির উদ্দিনের লাশটা নিয়ে সোজা ফরেনসিক বিভাগে নেওয়া হয় লাশটার ফরেনসিক টেস্ট করে রিপোর্টের জন্য। সেই রাতে হাসপাতালে লাশের সাথে যায় নিশাত। হাসপাতালের ডাক্তার আব্দুর রশিদ সরকার আছেন ফরেনসিক বিভাগের দায়িত্বে, তার সাথেই কথা বলে নিশাত। তাকে বলে, ডাক্তার, কিভাবে খুন হয়েছে জমির উদ্দিন? শ্বাসরুদ্ধ করে, তবে শরীরের ভিতর মদ জাতীয় অ্যালকোহল সহ বিষ পাওয়া গেছে। এতে ধারণা করা যায় তার কাছের কেউ মদের সাথে বিষ মিশিয়ে মারার প্ল্যান করেছিল। এরপর যখন খুনি দেখলো বিষ দিয়েও মারা যাচ্ছে না, হয়নি, তখন তাকে একটি চিকন তার জাতীয় জিনিস দ্বারা শ্বাসরুদ্ধ করে মারা হয় নেশাগ্রস্ত অবস্থায়। নেশাত আশ্চর্য সূচকভাবে বলে, আচ্ছা ডাক্তার, বিষ খেয়েও মারা গেল না কেন? ডাক্তার বলে, খুনি একটু বোকা ছিল,
সে যে বিষ মদের সাথে মিশিয়েছে সেটা ছিল দুর্বল কিন্তু শক্তিশালী। এই বিষের রিয়াকশন শুরু হয় একটু দেরিতে, তবে খেয়ে কেউ এখনো বেঁচে আছে এমন রেকর্ড এখনো হয়নি। তার মানে জমির উদ্দিনকে শ্বাসরুদ্ধ না করলেও মারা যেত বিষক্রিয়ায়। হ্যাঁ, কিন্তু খুনির দেরি সহ্য হচ্ছিল না, অথবা এই বিষের কাজ দেরিতে হয় সেটা সে জানতই না। নিষাদ বলে, কতদিন হচ্ছে মারা হয়েছে তাকে? আনুমানিক 3 দিন। আবার আশ্চর্য হয়ে নিষাদ বলে, এতদিন? কি বলেন? তাহলে লাশের যে কিছুই হয়নি? আসলে এখনো লাশটা দেখে মনে হয় একদিন হচ্ছে মারা গিয়েছে, কিন্তু না, তাকে মারা হয়েছে আজ থেকে 3 দিন আগে। তবে আমার মনে হচ্ছে লোকটিকে মারার পর বেশ কিছুদিন লাশ সংরক্ষণাগারে রাখা হয়েছিল, আর আজকে সন্ধ্যার পরই লাশটিকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এবার নিষাদ বলে, আচ্ছা ডাক্তার, কে খুন করেছে? ডাক্তার একটু আশ্চর্য হয়ে বলে, কে খুন করেছে মানে? নিষাদ মুখটা একটু হাস্যকর করে বলে, বলতে চাচ্ছিলাম বারাটে গুন্ডা দিয়ে মারা হয়েছে নাকি খুনি নিজেই তার শত্রু? ডাক্তার আব্দুর রশিদ বলে, হ্যাঁ, মনে হচ্ছে বারাটে দিয়েই খুন করা হয়েছে। কারণ যে শত্রু সে যদি নিজে খুন করে তাহলে দেখা যায় অনেক নৃশংসভাবে খুন করে, কিন্তু জমির উদ্দিনকে খুব প্রেসার দিয়ে বা মারামারি করে খুন করা হয় নাই। বেশ রাত হয়। নিশাদ ডাক্তারকে বলে, আচ্ছা ডাক্তার, বেশ রাত হয়েছে, আমাকে রিপোর্ট করে দিন, আমি নিয়ে চলে যাই। এদিকে চেয়ারম্যানের মেয়েকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার এদিকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ পাওয়া গেল। বেশ চাপ এসে গেছে। এখন খুনিকে আর চেয়ারম্যানের মেয়েকে খুঁজে বের করতে হবে। একটা চ্যালেঞ্জ এসে পড়েছে মাথায়। আচ্ছা ডাক্তার, রিপোর্টটা দেন, আমি চলে যাই। আজকে আবার কালকে দিনের বেলা একবার আসবো। ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা নিয়ে বাসার দিকে যায় নিশাত। যেতে যেতে নিশাত ভাবে, চেয়ারম্যানের মেয়ে নিখোঁজ হয়েছে আজকে 4 দিন হচ্ছে, আর জমির উদ্দিন খুন হয়েছে 3 দিন। তার মানে আফরিন নিখোঁজ হওয়ার পরেই খুন হয়েছে জমির। রিকশায় থাকতে থাকতে হুট করে ফোনটা বেজে ওঠে। জহির মিয়ার ভয়ে ফোনটা বের করে দেখে পিবিআই এর নিশাত কল করেছে। জহির মিয়া প্রচুর ভয় পেয়ে যায়। পুলিশকে কেউ জানালো নাকি ঘটনা? প্রচুর ভয় পায় জহির মিয়া, তাই ফোনটা রিসিভ করে না। আবার বেজে ওঠে, তবুও ধরে না ভয়ে, কারণ তার মেয়েকে বাঁচাতে চায়। চেয়ারম্যান টাকা যায় যাক, মেয়ের কিছু হলে সব শেষ হয়ে যাবে। প্রায় 20 মিনিট রিকশায় যাওয়ার পর গন্তব্যস্থানে পৌঁছায় জহির মিয়া। সেখানে গিয়ে যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারে কল দেয়, কিন্তু ফোনটা বন্ধ দেখায়। এবার ভয় পেয়ে যায় জহির মিয়া। এতগুলো টাকা নিয়ে এই রাতে একাই দাঁড়িয়ে থাকলে যে কারো ভয় লাগবেই। বেশ কিছুক্ষণ পর পিছন থেকে কেউ একজন বলে, আপনার মেয়ের খোঁজে আসছেন চেয়ারম্যান সাহেব? জহির মিয়া পিছনে তাকিয়ে দেখে ভয় পেয়ে বলে, আপনি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি। আপনি একজন চেয়ারম্যানে হয়েও এমন করবেন ভাবি নাই। মানে কি এগুলা কি বলছেন? থানার বর্তমান ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জবাবে বলেন, আইন সবার জন্য সমান, আপনার জন্যও একই। আপনাকে খুনের দায়ে গ্রেপ্তার করা হলো চেয়ারম্যান সাহেব। কিন্তু কার খুন? কিসের খুন? ওসি বলে, থানায় চলেন, সব বলবো। চেয়ারম্যানকে সাথে করে থানায় নিয়ে যায় সাইফুল ইসলাম, গিয়ে লকআপে আটকে রাখে। এরপর রবিকে ডাক দিয়ে চেয়ারম্যানের সামনে নিয়ে আসে, আর তাকে দেখিয়ে সাইফুল চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যান সাহেব, বাকি কিছু কি আর বলতে হবে, নাকি বুঝে গেছেন নিজের ভাইকে সম্পত্তির লোভে মেরে ফেললেন? চেয়ারম্যান সাহেব চুপ হয়ে যায়, মাটির দিকে মাথা রাখে। হঠাৎ উত্তেজনা আকারে চেয়ারম্যান বলে, আমার মেয়ে কোথায়? এক্সট্রিমলি সরি, আপনার মেয়েকে জীবিত বাঁচাতে পারিনি। আপনার মেয়ের লাশ উদ্ধার করেছি একটি ডোবায়, এবং খুনিকেও বের করেছি। মূল খুনি ছিল আপনার ভাই জমির উদ্দিন, আর আপনার ভাইয়ের খুনি আপনি নিজেই। আপনার সাথে যেমন রবি ছিল, আপনার মেয়েকেও খুন করার সময় হেল্প করেছে রহিমা নামের একজন মহিলা। তিনি এখন আমাদের হাতেই রয়েছে। ওর যেন উপযুক্ত শাস্তি হয়। জি, খুনের শাস্তি একই হবে, ঠিক আপনার ক্ষেত্রেও। খুনির পরিচয় সে খুনি বলেই থানা থেকে চলে গেল ওসি সাইফুল ইসলাম, আর চেয়ারম্যান সহ বাকি যারা জড়িত ছিল তাদের কোর্টে চালান করেন। সেখান থেকে বিভিন্ন জন বিভিন্ন মেয়াদে সাজা পায়, এবং সাথে হাবিবুর রহমানও সাজা পায়। শেষ কথা, হাবিবুর রহমান টাংটা নিয়ে যেতে যখন কাফি দেখেছিল, তখন কাফি খেয়াল করছিল টাংটা থেকে গন্ধ আসছিল।
পচা পচা। আর ঠিক তখনই টাঙের নিচ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়তে দেখে সন্দেহ করে কাফি। এরপর হাবিবুরের পিছন পিছন গিয়ে সবকিছু দেখে এবং সাথে সাথে পুলিশকে সব জানায়া দেয় কাফি মিয়া। পুলিশ এসে হাবিবুর যে ডোবায় মেয়েটির লাশ ফেলে দেয় সেই ডোবা থেকে লাশটি উদ্ধার করে এবং উদ্ধার করে দেখেন এটা চেয়ারম্যানের মেয়ে আফরিনের লাশ। এরপর তখনই হাবিবুরকে গ্রেফতার করা হয় আফরিন হত্যার কারণে। হাবিবুরকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সবকিছু শুনে নেওয়া হয়। এরপর নিশাত হাবিবুরকে নিয়ে তার রুমে যায় এবং সেখানে গিয়ে শুনতে পায় হাবিবুরের রুমের চাবি দুইটা, একটা নিজের কাছে রেখেছে আর একটা রুমের বাহিরে একটি গোপন জায়গায় রাখা আছে, যেটা হাবিবুরের ফ্যামিলি ব্যতীত আর একজন জানতো। সেটা হচ্ছে হাবিবুরের কাজের মেয়ে রহিমা। আর সেই সুবাদে রহিমাকেও গ্রেফতার করা হয় এবং তাকে রিমান্ডে নিয়ে তার কাছে থেকে সব জানা যায়। চেয়ারম্যানকে আজকে রাতে তার মেয়ে কল দেয়নি, দিয়েছিল রহিমা বেগম নিজেই। এরপর আফরিনের গলার মতো করে কথা বলে। রহিমা কথা বলা শেষ করেই তার ছেলেকে দেয়। এরপর তার ছেলে 5 লক্ষ টাকা দাবি করে। টাকাটা এইভাবে নেওয়ার প্ল্যান ছিল চেয়ারম্যানের ভাই জমির উদ্দিনের। সে তার নিজের বড় ভাইয়ের মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে হাবিবুরের রুমে নিয়ে আসে। এসি রহিমার মাধ্যমে হাবিবুরের ঘরে ঢুকে আফরিনকে ভিতরে বেঁধে রাখে। এরপর জমির উদ্দিন কি যেন কাজে বাহিরে যায়, এরপর আর ফিরে আসেনি। ফিরে না আসায় রহিমা ও তার ছেলে মিলে আফরিনকে মেরে ফেলে। চেয়ারম্যানের কাছ থেকে টাকাটা হাতে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই পুলিশ ধরে ফেলে তাকে, রহিমা ও তার ছেলেকে। এদিকে চেয়ারম্যান রবিকে পাঠায় জমির উদ্দিনকে মারার জন্যে। জমির উদ্দিনের কাছের একজন ছিল রবি, তাই রবি জমির উদ্দিনকে মদের সাথে বিষ দিয়ে মারার চেষ্টা করে। এর পরেও না মরায় একটি তার দিয়ে গলায় চিপে ধরে মেরে ফেলে। মারার পর একটি আইসক্রিম ফ্যাক্টরিতে তার লাশ রাখা হয় চেয়ারম্যানের নির্দেশে। এরপর জমিরের লাশটি পুকুরে ফেলে দিয়ে আসে রবি। সমাপ্ত।